প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আজ কথা বলবার বিষয় কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলনে শিক্ষার্থীরা। দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এ বিষয়ে কথা বলবার জন্য। তাদের সঙ্গে পরিচয়ের পর্ব সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমে আছেন সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মিঠু। থ্যাংক ইউ। এরপর রয়েছেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর কামরুল হাসান। আপনার দুজনকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আজকের দুই অতিথির সঙ্গে নির্ধারিত বিষয়ে আলোচনা হবে, তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা এখন সরকারের পতন চায়। রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারের জনসমাবেশ থেকে এক দফা দাবি তুলেছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুনতে চান তাদের কথা, চান না সংঘাত। সন্ধ্যায় চট্টগ্রামের শিক্ষামন্ত্রী, মেয়র ও বিএনপির কজন নেতার বাড়িতে হামলা। দিনের বেলা বহু জেলায় সড়ক মহাসড়কে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। সহিংসতার বিরুদ্ধে রাজধানীতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ, মানববন্ধন, প্রাণহানি বিচার দাবি। জাতীয় সংকট নিরসনে সংলাপ চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক। এবং ছাত্রদের আন্দোলনে সব সহযোগিতা দেবে বিএনপি। দেশবাসীকে আন্দোলনে চান মির্জা ফখরুল। পরিস্থিতি ঘোলাটে করছে বিএনপি জামায়াত, বলেছেন ওবায়দুল কাদের। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। কোটা সংস্কারের অর্থাৎ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থায় সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলনটি শুরু হয়েছিল গেল মাসের প্রথম দিকে, সেই আন্দোলনটি এখন সরকারের পতনের আন্দোলনে রূপ নিয়েছে। তাদের এখন যে দাবিটি দাঁড়িয়েছে সেখানে তারা পরিষ্কার করেই বলেছেন যে তারা সরকারের পদত্যাগ চাইছেন। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে একটি বিশাল জমায়েত তাদের ছিল। সেখানে রবিবার থেকে তারা যে অসহযোগ আন্দোলনের ডাকটি দিয়েছেন সে সম্পর্কে একটি ধারণা দিয়েছেন মানুষকে, পাশাপাশি সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। আমরা এই জায়গাটা থেকেই আলোচনাটা শুরু করছি। প্রথমে যাচ্ছি অধ্যাপক ডক্টর কামরুল হাসান, আপনার কাছে। এই যে একটি শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষা বিষয়ক তাদের জীবন সম্পর্কিত একটি জায়গা থেকে শুরু হওয়া একটি আন্দোলন, যা এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেটি সরকার পতনের দাবি এসেছে, এই রূপান্তরটিকে আপনি কিভাবে দেখছেন এটি শুনবো আপনার কাছে। এই একই বিষয়ে পরবর্তীতে শুনবো নজরুল ইসলাম মিঠু আপনার কাছেও। প্রথমে যাচ্ছি কামরুল হাসান। ধন্যবাদ জয়, এবং যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। বিষয়টা খুব দুঃখজনক যে একটা ছাত্র আন্দোলন জাতীয় আন্দোলনে, রাজনৈতিক আন্দোলনে পরিণত হলো। কারণ হচ্ছে যে এই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দাবিগুলো ছিল এর সাথে কিন্তু দেশের অধিকাংশ মানুষই, বেশি সবাই আমার ধারণা যে এটার সাথে সহমত ছিল, একমত ছিল, যেটা সংস্কার করা উচিত বলে মনে করেছে এবং সরকারের সংস্কারটা করে দিছে। তো এখন তখন থেকেই আমরা দেখতেছি না ওভারল্যাপিং একটা আছে। ওভারল্যাপিংটা কীরকম, যে কোটা সংস্কার আন্দোলন ছাত্ররা খুবই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে করছিল এবং পুলিশের সাথে বা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের কোনো ক্ল্যাশ হচ্ছিল না, বরং এটা বন্ধুত্বপূর্ণ। তারাও শান্তিপূর্ণ করছিল, অহিংস আন্দোলন করছিল, মিছিল করছিল, তাদের দাবি তুলছিল এবং সে কোথাও কোথাও পুলিশের মুখোমুখি হলে পুলিশরাও তাদের রাস্তা করে দিয়েছে। এমন জায়গা করেছে যে তারা গাড়ির পুলিশ সাজো গাড়ির উপরে উঠেছে, তারা সেখানে আনন্দ করেছে, পুলিশ কিছু বলে নাই। কিন্তু তার পরবর্তী সময় আমরা দেখলাম যে সরকার যখন থেকে এটা, যেহেতু একটা কোর্টে ছিল, সরকার ইচ্ছা করলে কিন্তু পারতেছিল না, কোর্টে যখন ছিল এটাতে একটা মামলা করেছিল, তো সেখানে কিন্তু যখন সরকার এই বিষয়টা ব্যবস্থা নিচ্ছিল তখন থেকেই কিন্তু কেন জানি খুব উত্তপ্ত হয়ে গেল। এই জায়গাটা ট্রান্সমিশনটা আমাদের চোখে ভালো লাগে নাই। কারণ হচ্ছে যে আমরা কিছুটা লক্ষ্য করছিলাম
যে ছাত্র আন্দোলন বা কোটা বিরোধী দলের ছাত্র রাজনৈতিক আন্দোলন নয়, কিন্তু এটা বিশেষ দাবি এবং যে নেতৃত্বে আছে তারা কিন্তু বেশিরভাগই কোনো রাজনৈতিক দলের ছাত্র রাজনৈতিক দলের সদস্য নয়, ছাত্র সংগঠনের সদস্য নয়, এবং একটা নিরপেক্ষ ভূমি থেকে এবং সাধারণ ছাত্রছাত্রী থেকে নেমেছে। কিন্তু আমরা দেখলাম যে 14 তারিখ থেকে এটা একটা টার্ন নেওয়া, যখন সরকার এটাকে উদ্যোগ নিতে যাচ্ছে, তাদের বলেছে যে এটা কোর্টে আমরা যত দ্রুত নিষ্পত্তি করা সম্ভব করব, এবং 17 তারিখ থেকে সরকার এটা দ্রুত 21 তারিখের মধ্যে 21শে জুলাইয়ের মধ্যে করে ফেললো। এখন আমরা তো অনেক আন্দোলন সংগ্রাম করেছি, এদেশের মানুষ বহু আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু এত দ্রুত আন্দোলনের দাবি এবং সেটা উত্তপ্ত করা এরকম ইতিহাস কিন্তু বাংলাদেশে কখনো নাই। আমরা চিকিৎসকরা কিন্তু অনেক আন্দোলন করেছি এই দেশে, এখন হয়তো হচ্ছে না। সেখানে কিন্তু একটা সময় লাগে, 1 মাস 2 মাস, বা একটা আলটিমেটাম দেওয়া, একটা সময় দেওয়া। সরকার আইন আছে, নানান সিস্টেম আছে, এটা যেমন সরাসরি আদালতে গিয়েছিল। সেই হিসেবে আমরা দেখলাম 14 তারিখ থেকে এমনভাবে দাবিগুলো আসছিল যেটা কেউ এটা সহজে সমাধান করতে পারবে না। 14 তারিখটা একটা ইম্পর্টেন্ট দিন, 14 জুলাই, কারণ ওই দিন আমাদের ছেলেমেয়েরা মহামান্য রাষ্ট্রপতির কাছে তারা স্মারকলিপি পেশ করেছে, এবং সেখানে স্মারকলিপিতে যে দাবিটা তারা করেছিল যে 24 ঘন্টার মধ্যে এই দাবি বা দাবিটা পূরণ করে সংসদে পাশ করতে হবে। 24 ঘন্টার মধ্যে এই এত অফিসিয়াল কাজ, সেটা আবার সংসদ ডাকতেও তো সময় লাগে। এইখান থেকে মনে হচ্ছে যে আন্দোলনটা ভিন্ন খাতে যাচ্ছে। একইভাবে 14 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য, তার প্রেস কনফারেন্স ছিল চীন ফেরতের, সেখানেও এই বিষয় নিয়ে যখন কথাবার্তা উঠেছে তখন উনি একটা কথা বলেছিলেন, যেটা অনেকেই এটাকে ভুল ব্যাখ্যা করে। ওই দিন রাতে থেকেই কিন্তু দেখা গেল ক্যাম্পাসে যেটা আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে খুব বুকে লেগেছে আমার, যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, এখনও ওদের তো মিন করে বলে নাই, এটা বলেছে যে মুক্তিযুদ্ধের সন্তানেরা পাবে, রাজাকার নাতিরা পাবে, এরকম একটা কথা বলেছে, তো কাউকে মেনশন করে বলে না। এইটা নিয়ে তো আমার মনে হচ্ছে এটা কেউ কৌশলে এটা ওদের মুখে ধরিয়ে দিচ্ছে। পরের দিন অবশ্য তারা সেটা সংশোধন করেছে। কিন্তু কথা হলো যে ছাত্র একটা কি বলবো, এটা নিরপেক্ষ ছাত্র আন্দোলন, একটা অরাজনৈতিক ছাত্র আন্দোলন, সেইটা যে আমরা তারপরের থেকেই কিন্তু আমরা সহিংস আন্দোলন হয়ে গেলাম, এবং সেখানে কিন্তু ছাত্রদের হাতে এটা ছিল না। কারণ এই ছাত্ররা কিন্তু বারবার বলেছে তারা যে আমরা এই কোনো সহিংসতার সাথে যুক্ত না। এই যে ভাঙচুর হচ্ছে এত বড় 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 আমাদের দেশের মেট্রো রেল সহ, বিটিভি সহ বা নানান কিছু সেতু, সেখানে যে ধ্বংসযজ্ঞ হলো, এইটার দায়িত্ব কে নেবে? ছাত্ররা তো বলেছে এটার সাথে আমাদের কোনো সংস্পর্শ তো নাই। তাহলে এই জিনিসটা থেকে তখন থেকে কিন্তু দাবিটার গুরুত্ব থাকছে না। ছাত্রদের যে তাদের প্রাণের দাবি, যেটা পূরণ করা হয়েছে, এবং তাদের আর এই ঘটনার পরে তাদের আরও দাবি আছে, যেমন তারা ছাত্র হত্যাকাণ্ডের বিচার চেয়েছে, এটাও কিন্তু সরকার ব্যবস্থা নিয়েছে যে বিগত তদন্ত করার জন্য তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে, আহত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছে। সরকার মোটামুটি যে দাবিগুলো তারা করেছিল 4 দফা, সেগুলি কিন্তু মোটামুটি করেছে। তো তারপরে এটা কোনো ক্রমেই আর একটা দাবি যখন সরকারের কাছে করবে, সরকার তো একটা উদ্যোগ নেবে, কথা বলবে, আলোচনা করবে। সেই শুরু থেকেই আন্দোলনটিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে সরকার দেখেছিল বলে কি আপনার মনে হয়? না, সরকার হয় কি, যেমন এটা শুরু করেছে তারা 1 জুলাই থেকে, তার পরবর্তী সময় যা চলছে সরকার নানামুখী বল। সরকার যেহেতু একটা নির্ভরতা তাদের ছিল যে এটা কোর্টে সমাধান হবে, এই জায়গাটা এখন সরকারের ব্যাখ্যা কি হবে আমি জানি না, কিন্তু সরকার তো এগিয়ে এনেছে, কোর্টেই তারা নিষ্পত্তি করেছে, কিন্তু এগিয়ে এনেছে। কোর্ট থেকে তো কোর্টে যখন থাকে তখন নির্বাহী বিভাগ এটা করতে পারে না, সে কারণে এটা বিলম্বটা হয়েছে মূলত। সেই হিসাবে সরকার তো আগেই মাননীয় প্রধানমন্ত্রী 2018তেই কোটা তো উঠিয়ে দিয়েছিলেন পুরোপুরি 100%, যে কোনো কোটা থাকবে না। সেই জায়গায় একটা মুক্তিযুদ্ধের সন্তানরা তারা একটা মামলা করেছে, সেই মামলাটা চলছিল, আর মামলাটা করা মুক্তিযুদ্ধের সন্তানরা মামলা তো করতেই পারে, তাদের দাবি তো যার দাবি তারা তো করতেই পারে। কিন্তু এটা নিষ্পত্তি হওয়ার জন্য এত দ্রুত চাপ, এটা কিন্তু কোনো আন্দোলনে কখনো হয় নাই।
অনেক বড় বড় আন্দোলন হয়েছে, দ্রুত আছে ঠিক। এই দ্রুতটাই আমাদের কাছে মনে হচ্ছে যে এত দ্রুত দাবি পূরণ কোনো দেশেই হয় নাই, কোনো আন্দোলনই হয় নাই। সেখানে তা সরকার 21শে জুলাইয়ের মধ্যে এটা করে ফেলেছে। তো এই জায়গাটাই হলো তারপর মানে 21শে আগস্ট এটা কিন্তু মানে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে কোটা বৈষম্যের বিষয়ে, কিন্তু তার আগে থেকে যে সহিংসতা শুরু হয়ে গেল এই 16 তারিখ থেকে 15 তারিখ কিছু 16 তারিখ 16, 17, 18 ওই সময় তো প্রচণ্ড সহিংসতা হলো। কেন ভাঙচুর হবে কেন? আগুন, আজকেও আমরা শুনছি যে বিভিন্ন জায়গায় আগুন লাগছে। এইটা তো আমি নিশ্চয়ই বিশ্বাস করি আমাদের ছেলেমেয়েরা করছে না, আমাদের ছাত্ররা এটা করছে না। এটা ভিন্ন একটা গ্রুপের মধ্যে নেমে গেছে, যাদের চেনে যাচ্ছে না, পরিচয় নাই, এরা নেমে গেছে। আজকে দেখেন যেদিন সহিংসতা সবচেয়ে বেশি হলো ঢাকা শহরে, সেদিন ছিল সম্ভবত 17 তারিখ, সম্ভবত আমার এক্সাক্ট মনে নাই, 17 তারিখ হবে। কিন্তু আন্দোলন ছাত্রছাত্রীরা করেছে ক্যাম্পাসে বা তাদের ক্যাম্পাসের সামনে হয়েছে, 18তে হয়েছে। হ্যাঁ, কিন্তু সেই শনির আখড়াতে কেন সংঘাত হবে, রামপুরাতে কেন হবে, বা বিভিন্ন আমরা দেখছি যে বীরপুরে হচ্ছে, তারপরে উত্তরাতে হচ্ছে। এটা তো ক্যাম্পাস ভিত্তিক আন্দোলন ছিল এবং ক্যাম্পাসের সড়কে ছিল এবং দিনের বেলা ছিল। কিন্তু দেখলাম যে রাতের বেলায় তারা ঘন্টার পর ঘন্টায় সংঘাত চলছে, আক্রমণ চলছে, সহিংস করেছে। এখানে কিন্তু পুলিশ ডিফেন্সে গিয়েছিল। পুলিশ কিন্তু এই যে 14-15 দিন হলো পুলিশ কিন্তু কখনোই কিছু করে না। এখন যদি সরকারের উপর আক্রমণ হয়, পুলিশের আক্রমণ, তখন তো পুলিশ এটা বাধা দিবে। তারপরেও যে হত্যাকাণ্ড হয়েছে এই জন্য আমরা সবাই জাতির দুঃখিত এবং সেগুলোর বিচার করা হচ্ছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার বক্তব্যে খুবই পরিষ্কার বলে তিনি বলেছেন, বসার আহ্বান করেছেন। একটু আলাদা করে আপনার সঙ্গে কথা বলবো। আপনি গিয়েছিলেন পেশাজীবীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে, এই প্রসঙ্গে কথা হবে আপনার সঙ্গে আলাদা করে। যাচ্ছি নজরুল ইসলাম মিঠু, আপনার কাছে আপনার পর্যবেক্ষণটা শুনবো। আন্দোলনটি প্রথমে কি ছিল, এখন যে জায়গায় এসে দাঁড়ালো। ধন্যবাদ জয়প্রকাশ, একই সঙ্গে ধন্যবাদ দর্শকদের। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি এর আগেও দু একটি অনুষ্ঠানে বলেছি, এটি আসলে মূলত কোটার আন্দোলন ছিল না। কোটার আন্দোলনের নামে একটি রাজনৈতিক আন্দোলন, যেই রাজনৈতিক আন্দোলনের টার্গেট ছিল সরকার উৎখাত, যেটা গতকাল মানে শনিবার এক দফা দাবির মধ্যে দিয়ে আমরা সেটা দেখতে পেয়েছি যে এই আন্দোলনের আসলে ইন্টেনশনটা কোথায় ছিল, টার্গেটটা কোথায় ছিল, ক্লিয়ার হয়ে গেছে। মানে আপনার কেন এমনটি মনে হয়েছিল, কি কি লক্ষণের ভিত্তিতে বা একটা বিষয় হচ্ছে যে থেকে এই কোটা 2018 সালে বাতিল করা হয়েছে। এটাও কিন্তু ছাত্র আন্দোলনের মুখে জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী এটাকে বাতিল ঘোষণা করেছেন। তার আলোকে কিন্তু একটি নির্বাহী আদেশ হয়েছে। পরবর্তী সময় একটি মামলা হয়েছে ওই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রায় দিয়েছেন যে রিইনস্টেটমেন্ট করার জন্য। অ্যাগেইন সরকার কিন্তু, সরকারি কৌশলীরা কিন্তু সেটার অ্যাগেস্টে আবার আপিল করেছেন যে আগের যে অবস্থা ছিল সেই অবস্থা আমাদেরকে ফিরিয়ে নিতে হবে। এটা ইন্টেনশন, লিগ্যাল দৃষ্টিকোণ থেকে যদি দেখি এটাই ইন্টেনশন। সেই ক্ষেত্রে 2018 সালের পর থেকে বাংলাদেশে কোটার সিস্টেম ছিল মাত্র 3 দিন, মানে 3 দিনের মধ্যে ওই আপিলটা ফাইল হয়েছে। এবং আপিলটা ফাইল হওয়ার পরেই কিন্তু এটার উপর একটা স্ট্যাটাস কো দেওয়া হয়েছে, নতুন একটা ডেট ফিক্স করা হয়েছিল 7ই আগস্ট। এর মধ্যে আমরা দেখলাম, আমি ব্যক্তিগতভাবে এই ছাত্রদের যে কোটার সংস্কারের আন্দোলন ছিল, সেই কোটা সংস্কার আন্দোলনের ব্যাপারে আমরা কিন্তু স্টেটমেন্ট দিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বলেছি এটা যৌক্তিক সমাধান প্রয়োজন। কিন্তু আমরা দেখলাম এই যেদিন আমরা এই স্টেটমেন্ট দিলাম তারপরের দিন থেকেই কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। তার মানে কি ছাত্ররাই সহিংসতা করেছে? নিশ্চয়ই এরকমটি ভাবার আমি কোনো কারণ দেখি না। আর এর মধ্যেই কিন্তু গত এই যে আমাদের যে ডেটটা ছিল 7 তারিখ, সেটাকে এগিয়ে এনে ছাত্রদের দাবির মুখে সরকার কিন্তু সেটাকে রিফর্ম করেছে। ইভেনচুয়ালি 23 তারিখে এটা একটা সরকারি গেজেট হয়েছে। দ্যাট ইজ ক্লিয়ার যে এখানে
কোটার আন্দোলনের যেই সফলতা সেটা ছাত্রদের পক্ষে গেছে। এখন কি হচ্ছে যে আমি স্লোগান দেখলাম কোটা না অন্য কিছু। সো এই আন্দোলন যাওয়ার পরে যখন আমরা দেখছি যে সহিংসতা হয়েছে, সহিংসতায় অনেক প্রাণহানি হয়েছে, অনেক সম্পত্তির ক্ষতি হয়েছে, অনেক কর্মঘণ্টা নষ্ট হয়েছে, মানুষের ভোগান্তি হয়েছে, সব কিছু মিলিয়ে সরকার চেষ্টা করেছে একটি শান্তিপূর্ণ সমাধানের মধ্যে যেতে। কিন্তু উই ডিডন্ট সি দ্যাট। এই যে সহিংসতার ঘটনাগুলো একের পর এক ঘটেছে, সেই ঘটনার এখন দায় দায়িত্ব কার? মূলত সরকারকে দায়ী করা হয়, কিন্তু যারা এর পেছন থেকে কলকাঠি নেড়েছেন তাদের কি কোনো দায়িত্ব নেই? ডেফিনেটলি আমার কাছে মনে হয় তাদেরও দায়িত্ব আছে, তাদেরকেও এই দায়িত্ব নিতে হয়। অনেকে দেখছি এই বিষয়টাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে তুলনা করছেন। আমি ফেসবুকে অনেক ফেক নিউজ দেখি, অনেক গুজব দেখি। গত 16ই জুলাইয়ের পরের থেকে অনেক নতুন নতুন আইডি ক্রিয়েট করা হয়েছে, অনেক নতুন নতুন পেজ খোলা হয়েছে। সেই পেজগুলিতে কী ধরনের কন্টেন্ট থাকছে? আপনি যদি বলেন আমাকে, এই যে যারা কোটা সংস্কারের আন্দোলন করছে, ছাত্রদের দাবির পক্ষে, আন্দোলনের পক্ষে যারা কথা বলছেন, তারা কি আসলে পরমত সহিষ্ণু হবেন না? আমি তো দেখছি যে কোটা সংস্কার আন্দোলনের নিউজ কভার করতে গিয়ে 100-200-এর বেশি সাংবাদিক আহত হয়েছেন, এবং তাদেরকে কারা অ্যাটাক করেছেন? তাদেরকে পুলিশ অ্যাটাক করেছেন। পুলিশ যে অ্যাটাক করেছেন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আন্দোলনকারী অ্যাটাক করেছেন। এবং বিষয়টি এরকম দাঁড়িয়েছে যে আমার পক্ষে কথা না বললে তুমি আমার শত্রু, এবং সাংবাদিকদেরকে এভাবে টার্গেট করা হয়েছে। সো আমি এইখানে কোনো ফেয়ারনেস দেখছি না। আরেকটি বিষয় হচ্ছে এর যে ব্যাকগ্রাউন্ড, আমি আপনাদেরকে আরেকটি জিনিস মনে করিয়ে দিই। রাশিয়ান গভর্নমেন্ট 2023 সালের ডিসেম্বর মাসের 15 তারিখে একটি স্টেটমেন্ট ইস্যু করেছিল। 23 মানে গত বছর। তার মানে আমাদের দেশে যে ইলেকশন হয়েছে, ইলেকশনের ঠিক আগে সেখানে বলা আছে যে রাশিয়া ওয়ান্স অ্যাগেন অ্যাকিউজ দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইটস অ্যালাইস অফ ইন্টারফেয়ারিং ইন্টু বাংলাদেশ ইন্টারনাল অ্যাফেয়ার্স, warning that US dissatisfaction with the election result could result in further destabilization of the situation here along with line of the Arab Spring. আমাদের এখানে এই শব্দটা আমি শুনেছি। বাংলাদেশে একটি আরব স্প্রিং হচ্ছে, একটা আরব বসন্ত হচ্ছে এই আন্দোলনকে ঘিরে। সো উই ক্যান ফাইন্ড ইট। এবং ওইখানে বলা ছিল যদি নির্বাচনে তাদের মতের প্রতিফলন না ঘটে, বিশেষ করে ইউএস অ্যান্ড ইট অ্যালাইস, তাহলে ফার্দার এই ঘটনাটা ইন্টেন্সিফাই করবে ইলেকশনের পরে। ওই আরব বসন্তের ইন্ডিকেশন দেওয়া হয়েছিল নির্বাচনের পরে। নির্বাচনের পরে 7 মাস অতিবাহিত হয়েছে, 6 মাস অতিবাহিত হয়েছে, 7ম মাসে এসে আমরা এরকম একটি ঘটনা দেখছি। আমি এই সম্ভাবনাটাকে কিন্তু উড়িয়ে দিই না যে এক্সটার্নাল ফোর্সেস এখানে ইনভলভ আছে। আমি মনে করব যে এরকম একটি ওয়ার্নিং থাকার পরও সরকারের জায়গা থেকে যে বিষয়টিকে খুব হালকাভাবে নেওয়া হয়েছে, এটা আমার মনে হয় ঠিক হয়। আর আজকে যে এক দফার আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে, আগামীকালকে থেকে সারা বাংলাদেশে, মানে রোববার থেকে, আজ থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন। এবং এই অসহযোগ আন্দোলনের টার্গেট হচ্ছে সরকার প্রধান এবং তার ক্যাবিনেট মেম্বার থেকে। দাবিটা হচ্ছে এরকম, কয়েক হাজার মানুষ একত্রিত হয়েছিলেন জাতীয় শহীদ মিনারের সামনে, এবং সারা দেশে আজকেও কিন্তু আমরা বিক্ষিপ্ত সংঘর্ষ দেখেছি। আজকেও কিন্তু এই নৈরাজ্য দেখেছি। চট্টগ্রামে কয়েকজন রাজনৈতিক নেতার বাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে, অ্যাটাক হয়েছে। উত্তরের জনপদগুলোতে এরকম অ্যাটাক হয়েছে, সংঘর্ষ হয়েছে। পুলিশের গাড়িতে, ডিবি পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে পুলিশ পোস্টে। আমরা প্রায় দেখি আন্দোলনকারীদের সঙ্গে কিন্তু পুলিশের সংঘর্ষটা হচ্ছে, মাঝে মধ্যে হচ্ছে। সেটা হচ্ছে কিন্তু। সো এরকম একটা সিচুয়েশন কিন্তু উই ডোন্ট ডিজার্ভ, উই ডোন্ট ওয়ান্ট।
যেখানে এরকম একটি সমাধানের পথ। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দুই পক্ষেরই মানে এই পক্ষ থেকে ওই পক্ষকে দায়ী করার এবং এই পক্ষ থেকে এই পক্ষকে দায়ী করার বিষয়টি আছে। এই পক্ষ যেটা আপনি বলছেন সেটা হচ্ছে যে সরকার বলছে যে এই আন্দোলনের সাথে অন্যরা জড়িত আছে, শুধু ছাত্ররা না, ছাত্রদের পেছন থেকে অন্য কেউ তাদেরকে ফুয়েল করছে, ইনসাইট করছে, যার পরিপ্রেক্ষিতে একটি রাজনৈতিক দলকে রেফারেন্স দিয়ে কিন্তু ব্যান করা হয়েছে গত 1 আগস্ট। সুতরাং টোটাল বিষয়টা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা প্রথম দিকে আমার যেরকম মনে হয়েছিল এটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন, 2-1 দিন পরে যখন দেখলাম যে এটা শুধু ছাত্রদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না, কোটার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না, এর একটা লং টার্ম। তখন কি আপনার মনে হয়েছিল যে আজকের মতন একটা পর্যায়ে এই আন্দোলনটি আসতে পারে? আমি হয়তো এত দ্রুত এরকম একটি কনক্লুশনে তার আসবে, দ্যাট আই ডিডন্ট এক্সপেক্ট। এটা একটু টু আর্লি হয়ে গেছে, বাট এটার জন্য কিন্তু এখন যদি সাংঘর্ষিক অবস্থায় যায়, হোম মিনিস্টার যেমন একটি স্টেটমেন্ট দিয়েছেন, তিনি বলেছেন যে আপনার নিজেরও তো সেলফ ডিফেন্স করার রাইট আছে, সো ইফ ইউ অ্যাটাক মি আই উইল ট্রাই টু ডিফেন্স মাইসেলফ। তো সেই জায়গায়, সেই ডিফেন্সের জায়গায়, সেলফ ডিফেন্সের জায়গায় গিয়ে যখন আমরা দেখব যেটা সাংঘর্ষিক অবস্থা এড়ানো কি খুব সহজ হবে। যদিও গতকালকে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি কোনো সংঘাত চান না, কোনো সংঘর্ষ চান না, শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই বিষয়টা নিয়ে একটা কথা হবে। আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরব। অধ্যাপক ডক্টর কামরুল হাসান, আপনার কাছে আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, সেখানে কি বার্তা পেলেন এবং কি বার্তা দেওয়ার মতন আছে আপনার কাছে, দুটোই শুনবো বিরতির পর ফিরে এসে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হলো একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতি সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি আলোচনায়। অধ্যাপক ডক্টর কামরুল হাসান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কি বার্তা পেলেন এবং দেয়ার মতন কি বার্তা আছে শুনতে চাই। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের আজকে দীর্ঘ আলোচনা হয়েছে, মত বিনিময় হয়েছে এবং উনিও প্রাণ খুলে কথা বলেছেন। আমাদের পেশাজীবীদের পক্ষ থেকেও সমালোচনা করা হয়েছে, অনেক মানে আমাদের যে অবজারভেশন সেগুলি আমাদের নেতৃবৃন্দ বলেছেন। তো সেইখানে একটা খুব ক্লিয়ার, উনি দেশে কোনো সংঘাত চাচ্ছেন না, যে কারণে আপনারা লক্ষ্য করেছেন যে উনি ক্ল্যাশ অ্যাভয়েড করার জন্য তার দলের প্রোগ্রাম কিন্তু স্থগিত করছেন বারবার, বা যারা যেখানে আজকেও তো গত কয়েকদিন ধরে তো বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী প্রোগ্রাম করছে সব জায়গাতেই, কিন্তু উনি বারবার সতর্ক করছেন তোমরা কোথাও ক্ল্যাশের মধ্যে যাবা না, তোমরা তোমাদের মতো করবা, ওরা ওদের মতো করবে। কারণ দেশটা একটা সংঘাতময় পরিস্থিতি ঠেলে দেওয়া হচ্ছে, কিন্তু এটাকে সরকার করছে না, আওয়ামী লীগ করছে না। সেখানে ভুল বোঝাবুঝি হয়েছে ছেলেমেয়েদের সাথে বা আন্দোলনকারী ছাত্রছাত্রী, সেটা তো নিষ্পত্তি হয়েছে। কিন্তু তারপরে আপনি দেখেন সরকার কিন্তু এখানে ডিফেন্সিভ একটা জায়গা ছিল। আজকে যে হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ড হ্যাঁ যেটুকু জানা গেছে পুলিশের বুলেটেও হয়েছে, কিন্তু কিছু কিছু হত্যাকাণ্ডের কিন্তু রহস্য রয়ে গেছে যে কোথা থেকে কিভাবে হলো। যেমন মীর মুগ্ধর গুলিটা কোত্থেকে আসলো, এইসব নানান কিন্তু আছে। সে কারণে সরকার যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিয়েছে, সেগুলো না পাওয়া পর্যন্ত কিন্তু পরিষ্কার করে বলা যাবে না। তো এখানে আমি প্রথমেই বলছিলাম যে হঠাৎ করে যেন ছাত্র আন্দোলনটা সহিংস হয়ে গেল, এটা 15-16 তারিখের দিক থেকে। সেখান থেকেই একটা দূরত্ব বাড়তেই আছে, যে যেমন বারবার তাদের আলোচনার জন্য চেষ্টা করা হচ্ছে, আলোচনা করবে না। আপনার কি মনে হয় যে আন্দোলনকারীরা সরকারের উপরে আস্থা রাখতে পারছিলেন না কেন বা পারছেন না কেন? না, এইটা তো কোনো কারণ নাই তো, কারণ আন্দোলন তো এত চট করেই সমাধান হয় নাই কোনো এর আগে আন্দোলন, এটা যত দ্রুত সমাধান হয়েছে। এখানে এত অস্থিরতার মধ্যে পড়ে গেলে কোনো আমাদের ছাত্রছাত্রীরা এত সহিংস হয়ে গেল, অ্যাগ্রেসিভ হয়ে গেল, এখনও সেরকমই চলছে। তবে আমাদের মনে হয় যে তারা এর জন্য দায়ী না, তাদের পেছনে কেউ আছে যারা তাদেরকে এরকমভাবে গাইড করছে।
তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার, এর আগেও বলেছেন, আজকে খুব পরিষ্কার করে বলেছেন তাদের জন্য দরজা খোলা, এবং তারা যে আলোচনা করতে চায় তাদের সকল দাবি নিয়ে আমি কথা বলবো, যেটা পূরণ করা সম্ভব সেই জিনিসটা আমি দ্রুত পূরণ করার ব্যবস্থা করব, এবং তারা যে কোনো সময় আসুক। কারণ এখন যদি আমি দেশটা চাই যে সঠিকভাবে, আজকে এই সংঘাতে বা এই ধরনের যে আন্দোলন চলছে তাতে দেশের মানুষের ক্ষতি হচ্ছে না, দেশের ক্ষতি হচ্ছে না, এটা তো সবাইকে অনুধাবন করতে হবে। সরকারের একার তো দায়িত্ব না, সরকারের দায়িত্ব প্রধান, কিন্তু জনগণের তো দায়িত্ব রয়েছে। সেই কারণে আমরা একজনের শিক্ষক হিসাবে এবং দেশের অভিভাবক হিসাবে আমরা কিন্তু ছাত্রছাত্রীদের অনুরোধ করব, আন্দোলনকারী ছাত্রছাত্রী যে দাবি মানা হয়েছে, এবং শুধু ওই কোটা সংস্কারের দাবি না, তাছাড়াও যে সমস্ত দাবি তারা তুলেছিল, যে বিভাগের তদন্ত কমিটি, এটাও তো কিন্তু গঠন করা হয়েছে এবং তারা কাজ করছে। তারপরে বিভিন্ন দাবি চাইছিল যে ইসেদের সে নিহত পরিবারের পাশে দাঁড়ানো, আহতদের চিকিৎসা ব্যয়, নানান কিছু দাবি ছিল, তারা সেগুলো আন্দোলনকারীরা কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে তারা আলোচনায় যাবেন না। না, কেন এই জায়গাটা তাদের থাকা ঠিক হচ্ছে না। কারণ তাহলে কিন্তু আজকে এখানে একটা জিনিস আপনি খেয়াল করেন যে 17-18 তারিখের দিকে মির্জা ফখরুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক, তিনি এই আন্দোলনে সমর্থন দিয়েছেন। একটা রাজনৈতিক দল বাংলাদেশের যে কোনো আন্দোলনে তাদের একটা দায়িত্বের সমর্থন দিতে পারে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু উনি একদিন পরেই বলেছে এটা তো সরকার পতনের আন্দোলন। তো রাজনৈতিক আর ছাত্র আন্দোলন সেই জায়গায় তো এক হওয়া মোটে ঠিক হচ্ছে না। এখন আমরা দেখতে পাচ্ছি 16-17 থেকে এটা রাজনৈতিক সংঘাতে চলে, আন্দোলনে নাই, শুরু থেকে রাজনৈতিক অংশটা কিন্তু সংঘাতে চলে গেছে এই ভাঙচুরের মধ্যে। সেই কারণে আমরা আশা করব সকল মহলের ভিতরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা মনে করছেন, যেটা আলাপ আলোচনার মাধ্যমে এগুলো সমস্ত কিছু সমাধান সম্ভব। এখন আলোচনার দুয়ার খুলে দিয়েছেন, সেই দুয়ারের সুযোগ সুবিধা সবারই নেওয়া উচিত। তাদের 9 দফা আছে, তাদের যাবতীয় দফা আছে, সেগুলি ছাত্রছাত্রীরা আলোচনা করে সমাধান করবে। কেন আন্দোলনটি কিন্তু এখনও কিন্তু চলছে, কোটা সংস্কার বিরোধী, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্মটির নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এটা কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা তো একটা চাকরির বিষয়ে, সেইটা তো জাতীয় আন্দোলনে বা রাজনৈতিক আন্দোলনে রূপান্তর হইতে পারে না। ছাত্রছাত্রীরা তো এই জায়গাটা তো যেতে, যাদের এই জায়গা ঠেলে, তাদের আমি বলবো যে তাদের ব্যানারে এখন রাজনৈতিক যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে না, রাজনৈতিক দলগুলি করেছে। তাদের ব্যাখ্যাটাকে যদি সংক্ষেপে বলি তাহলে এরকম বলা যায় যে তারা বলতে চাইছেন যে তারা বাধ্য হয়েছেন এরকম একটি আন্দোলনের জায়গায় চলে আসতে। না, এটা তাদের দাবি তো মানাই হয়েছে, তাইলে আর বাধ্য হলো কোথায়? এটুকু ধৈর্য তো ধরতে হবে। একটা এত বড় একটা সংস্কার, সেটা মানার জন্য যে আইনি কাঠামোর মধ্যে ছিল বলেই তো একটু বিলম্ব হয়েছে। এখন এই জায়গাটাও তো ঠিক হচ্ছে না যে আমি একেবারে দ্রুত বাস্তবায়ন চাইব, মানে একটা অফিসের নিয়ম কানুন সিস্টেম আছে, রাষ্ট্রের কিছু নীতিমালা আছে, তার মধ্যে দিয়ে যেতে হবে। সে কারণে আমার মনে হয় যে তাদের প্রধান সমস্যার সমাধান হয়ে গেছে। এখন ছাত্রছাত্রীদের আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে যাওয়া উচিত, নইলে কিন্তু এই সংঘাতময় পরিস্থিতি কেউ কিন্তু সুখে থাকবে না বা দেশের কল্যাণকারের জন্য হবে না। আপনার কাছে আবারও আসবো, যাচ্ছি নজরুল ইসলাম মিঠু, আপনার কাছে গোটা ব্যাপারটা কি তাহলে পয়েন্ট অফ নো রিটার্নে দাঁড়িয়ে গেল? I don't see like that. পয়েন্ট অফ নো রিটার্ন বললে আমি আর রিটার্ন করছি না, অ্যাপারেন্টলি হয়তো এরকম মনে হতে পারে, কিন্তু পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক ইতিহাস অনেক নির্মম হতে পারে। নির্মমতার অনেক ইতিহাস বাংলাদেশের এই ভূখণ্ডেও আছে। মহাভারত থেকে শুরু করে এই এখন পর্যন্ত এই বেঙ্গলে যেই রাজনৈতিক ইতিহাস কখনো কণ্টকাকীর্ণ ছিল না, এটা বলা যাবে না। আর এই কণ্টকাকীর্ণ অবস্থার মধ্যে থেকেও কিন্তু অনেক কিছু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। একবিংশ শতাব্দী দেশে আমরা এখন এই যে রাজনীতির নামে মুখোমুখি দাঁড়াচ্ছি, সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছি, সেটা কি আমরা জাতি হিসাবে অ্যাফোর্ড করতে পারবো? আমাদের যেই বিগত বছরগুলোর অর্থনৈতিক অর্জন, সামাজিক অর্জন,
সেই অর্জনগুলো কি আমরা যেভাবে হয়েছে তার বিপরীত দিকে ঠেলে দেব? এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যেটা বলছেন পয়েন্ট অফ নো রিটার্ন, সেই জায়গায় আন্দোলনকারীরা বলছে তারা কোনো আলোচনায় যাবেন না, তারা বলে দিয়েছেন পরিষ্কার বলে দিয়েছেন। তার মানে হচ্ছে তারা শান্তিপূর্ণ সমাধানের পথে এগুচ্ছেন না। তার মানে তারা, যদি এভাবে ব্যাখ্যা করা হয়, তার মানে এটা হচ্ছে তারা সহিংসতার মাধ্যমে তাদের আন্দোলনের জায়গাটাকে মানে সরকার উৎখাত করতে চান। এবং এইভাবে বলা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে একটি গণ অভ্যুত্থান তৈরি করে সরকারকে উৎখাত করবেন। সেটা কি এই মুহূর্তের জন্য ঠিক হবে কিনা আমার সন্দেহ আছে। কারণ সরকার এখনো পর্যন্ত আজকে পর্যন্ত চাচ্ছেন কোনো রকম সংঘাতে না গিয়ে সমাধানের পথে হাঁটতে। আমার মনে হয় উভয় পক্ষকেই পয়েন্ট অফ নো রিটার্নে না থেকে তাদেরকে এমন একটি জায়গায় আসা উচিত যেটা শান্তিপূর্ণ সমাধানে সহায়ক হবে। এইটাই হচ্ছে আসলে যারা রিয়েল অর্থে জার্নালিজম, রিয়েল অর্থে পলিটিক্স করেন, তাদের দায়িত্বের জায়গাটা এটি। আদারওয়াইজ কেউ কিন্তু এই দায়িত্ব এড়াতে পারবেন না। প্রাণহানি অথবা অন্যান্য যে ক্ষয়ক্ষতি, এর দায়িত্ব কিন্তু উভয় পক্ষকে বহন করতে হবে। আমাদের আরেকটা বিরতির সময়, সেই জিনিসটি চাই না। একটা বিরতির সময় হয়ে এসছে। আবারও ফিরবো আপনাদের কাছে এবং ফিরে এসে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইব সেটি হচ্ছিল যে এই বিপুল প্রাণহানি যে ঘটে গেল এই আন্দোলনে, এটিকে কেন্দ্র করে কিন্তু বড় একটি প্রশ্ন দাঁড়িয়েছে যে আন্দোলনের গতি প্রকৃতি নির্ধারণে এটি একটি বড় ফ্যাক্টর হিসেবে ভূমিকা রেখেছে। সেই জায়গাটি আপনারা কিভাবে দেখবেন, সেইটা নিয়ে একটু কথা বলবো। বিরতির পর ফিরছি আপনাদের কাছে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটা বিরতি, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর কামরুল হাসান, আপনার কাছে আসছি। বিরতির আগেই বলে গিয়েছিলাম যে এই আন্দোলনের সময় বিপুল সংখ্যক প্রাণহানি ঘটে গেল। এটা কিন্তু যথেষ্ট সমালোচিত হচ্ছে এবং আন্দোলনের গতি প্রকৃতি নির্ধারণে এর একটি বড় ভূমিকা আছে বলে ধারণা করা হচ্ছে। এই জায়গাটি আপনি কিভাবে দেখছেন? এত প্রাণহানি অবশ্যই দুঃখজনক, এবং যেই দায়ী হোক, আজকে মাননীয় প্রধানমন্ত্রী এর আগেও বলছিলেন, আজকে আমাদের সাথে ওইখানে কিন্তু আবার ক্লিয়ার করে বলেছেন, যেই দায়ী হোক প্রতিটি মৃত্যুদণ্ডের বিচার হবে। এটা তিনি বারবার, এবং এমনকি তিনি জাতিসংঘের যে মনিটরিং বা সহযোগী যে সংস্থা আসার কথা, সেটাও কিন্তু উনি মানে আহ্বান করেছেন এবং তার সহযোগিতা প্রত্যাশা করেন। সেই হিসেবে এই বিষয়টা নিয়ে অনেক কথা আছে যে এই মৃত্যু কিভাবে হলো, সেখানে তদন্তরূপী না পাওয়ার পর্যন্ত তো এটা পরিষ্কার করে বলা যাচ্ছে না, তাই না? আমরা কেউ বলতে পারছি না। তবে উভয় সংঘাতময় গোষ্ঠী যে দায়ী, এটাতে অস্বীকার করার কোনো উপায় নাই, তাই না? এটা কে কতটা করেছে, কে কতটা করে নাই, সেটা তো বিচার বিশ্লেষণের বিষয় বা তদন্তের বিষয়। কিন্তু আমার কাছে একটি কথা মনে হয়েছে যে, ধরেন যে আজকে দেশের যে পরিস্থিতিটা হয়েছে, এটা অরাজক পরিস্থিতি হয়েছে। যে কে একটা মহল, বিশেষ করে যারা এই ছাত্রছাত্রীদের পেছনে রয়েছে, তারা কোনো কিছুই মানতে চাচ্ছে না। আজকে দেশে তো একটা আইন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের দায়িত্ব আইনটাকে রক্ষা করা, দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। সেইখানে ব্যভিচারে ভাঙচুর হচ্ছে, সেখানে আগুন ধরিয়ে দিচ্ছে, সেখানে তো আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব রয়েছে, দেশকে রক্ষা করাই তার দায়িত্ব। তো সেইখানে দেখা যাচ্ছে যে সংঘাতময় পরিস্থিতি, অ্যাগ্রেসিভ, কিন্তু আমি দেখতেছি এই ইয়েটাকে ছাত্রছাত্রীদের হাত থেকে যখন আন্দোলনটা অন্যদের হাতে চলে গেল,
যেটা রাজনৈতিক আন্দোলন হচ্ছে, তখন থেকে কিন্তু তারা খুবই অ্যাগ্রেসিভ। তারাই কিন্তু সেখানে তো দেশ রক্ষা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বা দেশের স্থাপনা রক্ষা, তারা তো একটা ভূমিকা রাখতে হবে। মানুষের জীবন রক্ষা করার জন্য তাদের রাখতে হবে। আন্দোলনকারীরা কিন্তু এই হত্যার তদন্ত এবং বিচার চেয়েছেন, আবার এই হত্যা তদন্ত বিচারের জন্য তারা কিন্তু সরকারের উপরে আস্থা রাখতে পারছেন না। না, আস্থাটা এখন সরকারের উপর রাখতে হবে। ধরে নিলাম যে আজকে যদি সরকার পরিবর্তনে কে আসবে ক্ষমতা, আমরা তো জানি এই দেশটা তো আমাদের চেনা, আমরা তো অনেক দিন ধরে দেখছি সেই পাকিস্তান আমলতে, যে এখন এমন কে আসবে যে এই অবস্থায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ পরিচালনা খুব কঠিন বিষয়, কিন্তু সহজ বিষয় না। এর উপরে বিদেশি শক্তি, বিদেশি বড় বড় রাষ্ট্রের একটা নজর আছে, যেহেতু বাংলাদেশ ভূ রাজনীতিতে একটা বড় অবস্থানে চলে গেছে এবং একটা গ্রোয়িং ইকোনমির দেশ। বিভিন্ন দেশের এই বড় বড় দেশগুলো এখানে একটা স্বার্থ সংশ্লিষ্ট আছে, তার চাপের মধ্যে দিয়ে দেশ চালানো যায়, যেটা আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু কূটনৈতিক কৌশলী হিসাবে একজন প্রখ্যাত হয়েছেন রাজনীতিবিদ হিসাবে বা সরকার প্রধান হিসাবে। সেইখানে আজকে এই পরিস্থিতিতে আমি ইচ্ছা করলেই তো দেশটাকে সেইভাবে চলতে পারি না। সেই কথা কিন্তু যারা বিশ্লেষণ করেন বা রাজনীতিবিদ আছেন বা আমাদের বোধ আছে, তারা কিন্তু জানে বিষয়টা। সেই কারণে আজকে যে আন্দোলনের মধ্য দিয়ে তারা এক দফা আন্দোলনগুলো, এরপরে হোয়াট নেক্সট, কে আসবে দায়িত্ব নিতে? আমরা তো ওই বাংলাদেশে সব সরকারের আমলই দেখলাম, আর সেনাবাহিনী পরিচালিত সরকারও আমরা দেখেছি, 111 দেখেছি, তাতে কি দেশের কোনো মঙ্গল হয়েছে কখনো? আমি মনে করি যে এই দেশের সরকার পরিচালনা একটাই মাধ্যম, যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, নির্বাচনের মাধ্যমে। এরকমভাবে যদি কোনো অসাংবিধানিক উপায়ে বা তৃতীয় কোনো গোষ্ঠী যদি আসতে চায়, যারা 111 বাহিনী আছে বা 2-3 যারা আবির্ভাবক ছিল, তারা একটা মহল আছে, তারা কিন্তু তারা তো চালাতে পারে না। তা আমরা তো দেখেছি 111 প্রায় 2 বছর থাকলো, সেখানে বারবার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন হয়েছে, তারা রিজাইন করেছে, পারে নাই। কারণ দেশ চালানো কঠিন, সহজ বিষয় নয়। মানুষের মন, বাংলাদেশের মানুষের মন কিন্তু খুব ইমোশনাল, এবং সেই জায়গায় তারা চট করেই কিন্তু একটা বিরুদ্ধে অবস্থান, যেটা দিয়ে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। আলোচনার শেষ দিকে এসেছি, আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানার দরকার ছিল, কথার মাঝখানে ঢুকে গেলাম, দুঃখিত। সেটা হচ্ছিল যে আপনারা পেশাজীবী হিসেবে প্রধানমন্ত্রীকে কি পরামর্শ দিয়েছেন, একটু সংক্ষেপে এটি শুনবো। আমরা এই পরামর্শগুলি দিয়েছি। আমরা যেটা বলেছি যে আমাদের যে দুর্বলতার জায়গাগুলো আছে, মানে সরকারের যে দুর্বলতার জায়গাগুলো, সেই জায়গাগুলো লক্ষ্য করতে হবে। যেমন কিছু জনমনে বেশ কিছু বিষয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা তো এটাও একটা কারণ আজকে জনগণের মধ্যে। তারপরে আপনার এই যে দুর্নীতি নিয়ে কথা আছে, মানে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলেছেন, চেষ্টা করছেন, কিন্তু তারপরে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই ধরনের বেশ কিছু মানে যে বিষয়গুলো আছে, যেটা জনমানুষে এক ধরনের তারা মানে নেগেটিভলি দেখছে। তো সেই হিসেবে আমরা এগুলি যেমন বলেছি, আমরা বসার জন্য বলেছি, সেটাও তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, এবং এই পরিস্থিতিতে যেন কোনো সংঘাত বা না হয় সেগুলি উনিও বলেছেন, আমরাও বলেছি। সেই কারণে আজকে একটা লক্ষ্যটা কি, আমরা যারা সিনিয়র সিটিজেন দেশের বা সাধারণ নাগরিক যারা, তারা তো সবাই চাইব স্থিতিশীল একটা পরিস্থিতি। গোটা বিশ্বে আজকে অর্থনৈতিক হুমকির মুখে, সেখানে বাংলাদেশের অর্থনীতিতে এত স্ট্রং এখনো হয় নাই। সেখানে এই যে এতদিন ধরে চলছে, সেই 1 জুলাই থেকে আন্দোলন চলছে, এবং প্রায় 10 দিন ধরে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে আরও বেশি 15 দিনের মতো। তো সেইখানে তো আমাদের কত ক্ষতি হয়ে যাচ্ছে, আমাদের যে স্বপ্নের স্থাপনাগুলো সেগুলি আপনার ভেঙে চুরমার করেছে, আগুন ধরে দিয়েছে। এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না। সেগুলি রক্ষা করার জন্য তো তাকে দায়িত্ব নিতে হবে বা সরকারকে দায়িত্ব নিতে হবে, এবং প্রধানত আমাদের দায়িত্ব হলো শান্তিপূর্ণভাবে এই পরিস্থিতির সমাধান সরকার উদ্যোগে নেবে, এটা আমাদের প্রধান। ধন্যবাদ আপনাকে। সময় খুবই স্বল্প হাতে আছে, অল্প একটু সময় নেই ফিরছি। নজরুল ইসলাম মিঠু, আপনার কাছে তাই আলাদা করে আর প্রশ্ন করছেন, আলোচনার ধারাবাহিকতায় যদি আপনার কিছু বলার থাকে। ঠিকই, কামরুল ভাই ঠিকই বলেছেন যে আমি আরেকটু বাড়িয়ে বলি, সেটা হচ্ছে যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বলে একটা বিষয় আছে, যেটা জনমনে সবসময় আমাদের মতো উন্নয়নশীল দেশগুলিতে এটা একটা বড় ফ্যাক্টর। এবং গভর্নেন্সটা আরও একটি ফ্যাক্টর। একই সঙ্গে আমরা যেই
ক্রাইসিসগুলো দেখছি সেই ক্রাইসিসগুলো যদি পারফেক্টলি রাইট সময়ে অ্যাড্রেস করা সম্ভব হতো তাহলে হয়তো অনেক সমস্যা কম থাকতো। আর আপনি যে বিষয়টা বলেছেন যে বিপুল সংখ্যক প্রাণহানি ঘটনাটি এই আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করেছে, আমি আপনার সাথে একমত। কিন্তু যে দাবিগুলোর কথা ছিল, আপনার এতগুলো প্রাণহানির ঘটনা যখন আপনাকে তদন্ত করতে হবে, আপনি তদন্ত ছাড়া তো বের করতে পারবেন না যে হু ইজ অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর হুইজ ডেথ। এটা তো অনেকগুলো ঘটনাকে আসলে আলাদা আলাদা করে তদন্ত করার প্রয়োজন আছে। দ্বিতীয় হচ্ছে যে আস্থার সংকটের যে জায়গাটা তৈরি হয়েছে সেই আস্থার সংকট ফিরিয়ে আনার জন্য কিন্তু ইন্টারন্যাশনালি ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হচ্ছে সেই প্রস্তাবনার জায়গাটাও কিন্তু গভর্নমেন্ট ইতিমধ্যে অ্যাকসেপ্ট করেছে যে তারা টেকনিক্যাল হেল্পটা তাদের কাছ থেকে নিবে। সুতরাং অন্য কোনো এলিয়েন এসে তো এই বিষয়টাকে তদন্ত করতে পারবে না। এইখানকার জনবল, এইখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্তর্জাতিক পর্যায়ে যাদেরকে ইনভলভ করা সম্ভব তাদেরকে নিয়েই আসলে একদম অনুপুঙ্খ তদন্ত করা দরকার, এবং তদন্ত করে প্রত্যেকটা ঘটনার জন্য যারা যারা ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল, প্রত্যেকটা ডেথের জন্য, প্রত্যেকটা আহত মানুষের জন্য, প্রত্যেকটা স্থাপনা ধ্বংসের জন্য আমার কাছে মনে হয় দে মাস্ট বি টেকেন টু দ্য বুক। আপনার দুজনকে ধন্যবাদ আজকের এই আলোচনা অংশ নেওয়ার জন্য। হাতে সময় থাকলে হয়তো আরেকটু কথা বলার সুযোগ থাকতো, সময়ের স্বল্পতার কারণে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে, কথা হবে অন্য কোনো প্রসঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।